প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো, এবার চাপা দিয়ে দাও এবং এই কাজটা বন্ধ করা যায় কিনা। 2013 সালের 24 এপ্রিল সাভারের সকালে সূর্যটা ছিল প্রতিদিনের মতোই, কিন্তু দিনটি ছিল ভয়ঙ্কর। মুহূর্তে স্তব্ধ হয়ে যায় গোটা এলাকা, তারই সাথে নিভে যায় রোজকার জীবন যুদ্ধের এক একটি গল্প। স্তব্ধ হয়ে যায় পুরো দেশ, আলোড়ন সৃষ্টি করে আন্তর্জাতিক মহলেও। ভাঙা কংক্রিট আর লোহার পাতের নিচ থেকে ভেসে আসছিল আর্তনাদ, ভয়ের চিৎকার, মৃত্যুর হাতছানি। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট যেন এক একটা যুদ্ধ। ধ্বংসস্তূপ থেকে বের করা হয় একের পর এক নিথর দেহ, কখনো মায়ের বুকে জড়ানো সন্তান, আবার কখনো ধুলো মাখা ক্ষীণকণ্ঠে ভেসে আসছে আমি বাঁচতে চাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রানা প্লাজার 8তলা ভবন ধসে পড়ার ভয়াবহ দুর্ঘটনার 17 দিন পর 10ই মে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয় পোশাক কর্মী রেশমা আক্তারকে। এই অলৌকিক উদ্ধারের ঘটনা দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি করে। রেশমাকে অলৌকিক কন্যা হিসেবে আখ্যায়িতও করা হয়। দেশি বিদেশি পত্রিকাগুলো দাবি করেছে রেশমা ধসের দিনই ভবন থেকে বেরিয়ে আসেন, পরে তাকে 17 দিন পর উদ্ধার দেখানো হয়। তারা আরো দাবি করেন রেশমা ধসের পর সাভারের এনাম মেডিকেলে চিকিৎসা নেন, তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। এনাম মেডিকেল কর্তৃপক্ষ রেশমার ভর্তির কোনো রেকর্ড খুঁজে পায়নি। রেশমা উদ্ধার হওয়ার পরপরই সাভার CMH-এ আসেন তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা। আগেই বলা হয়েছিল হাসপাতালের পরিবেশ রক্ষার স্বার্থে কেউ ভেতরে প্রবেশ করবে না, পরে ব্রিফ করা হবে। কিন্তু রহস্যজনকভাবেই শেখ হাসিনা হাসপাতালে পৌঁছালে তার ঘনিষ্ঠ টিভি সাংবাদিক মুন্নি সাহা ও ক্যামেরাম্যান সঙ্গী হয়ে ভেতরে প্রবেশ করেন। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেল সাক্ষাৎকারে সে সময়ে উদ্ধার কাজে নেতৃত্ব দেয়া নবম পদাতিক ডিভিশনের প্রধান মেজর জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দী বলেছেন, ওই সময়ে শেখ হাসিনা উদ্ধার কার্যক্রম সমাপ্ত না করে রানা প্লাজা মাটির সাথে মিশিয়ে দিতে বলেছিলেন। রানা প্লাজা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল শুধু দেহ নয়, চাপা পড়েছিল রাষ্ট্রের দায়বদ্ধতা, নৈতিকতা এবং কিছু মানুষদের বিবেকহীন আচরণের গল্প। সময় হয়তো এগিয়ে গেছে, কিন্তু ইতিহাসের পাতায় রয়ে গেছে সেই ভয়াল সকাল আর এক একটা নামহীন মুখ যারা শুধু বলেছিল আমি বাঁচতে চাই।